We're starting the half-yearly exam preparation class for Mastermind and SEMS. You have Electrical Quantities 4.2. So let's try and understand what these things are. First of all, জিনিসটা আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে what do you understand by the term that is called charge? Charge বলতে আমরা কি বুঝি? You don't necessarily have to write a lot of stuff. আমি এখানে যা লিখছি সেটা পরে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, but if you feel like writing anything you can write, no big deal, I don't mind. চার্জ কোয়ান্টিটির বেসিক মিনিং হচ্ছে আমাদের প্রাইমারি যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাটম বানানো আছে হচ্ছে তিন টাইপের পার্টিকেল দিয়ে। অ্যাটমের মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর আশেপাশে ডেজিগনেটেড কিছু শেলে থাকে হচ্ছে ইলেকট্রন। এর মধ্যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউট্রনের চার্জ হচ্ছে জিরো। নিউট্রন হচ্ছে নিউট্রাল। দিস মিনস কোন একটা সার্টেন অবজেক্টে যদি অলটুগেদার প্রোটন এন্ড নিউট্রন নাম্বার এক্স্যাক্টলি ইকুয়াল থাকে, দ্যাটস হোয়াট ইউ কল এ নিউট্রাল অবজেক্ট। ইফ দেয়ার ইজ এ imbalance or dissimilarity, or if there are unequal number of protons and electrons within an object, or for that matter within an atom, we call that a charged particle or charged object. এটা হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে? So the imbalance between proton number and electron number is what you define as the state of being charged. এখানে একটা জিনিস বোঝা লাগবে, positively charged particle যেটা হচ্ছে proton, it is perfectly stuck in the nucleus. This charged particle actually can never move out of an atom. The only particle that is capable to move around is electron. So if yes, the positively charged particles which are the protons are practically stuck in the nucleus, so they cannot move in or out of an object. They're stuck in the nucleus. So the only way we can actually make an object charge, positively charged or negatively charged, is exclusively by the movement of electrons. More precisely, the outer shell layer electrons, not the inside shell layer electrons even. So আইডিয়াটা হচ্ছে এরকম, কোন একটা সার্টেন অবজেক্টের মধ্যে যদি বাইরে থেকে ইলেকট্রন এসে ঢুকে, that altogether becomes negatively charged. কোনটা অবজেক্ট থেকে যদি ইলেকট্রন অবজেক্ট থেকে বের হয়ে চলে যায়, that altogether becomes positively charged. So whether an object becomes positively charged or negatively charged, that is entirely dictated by the movement of electrons. Positively charged particles, namely protons, will never move, never. Likewise, একটা যদি pre-existing negatively charged object থাকে, তাকে যদি আমরা নিউট্রাল করতে চাই, তার থেকে ওই এক্সেস নাম্বার অফ ইলেকট্রনগুলোকে বাই করে ফেলতে হবে, that will ultimately make it neutral. ঠিক আছে? আবার যদি প্রি এক্সিস্টিং একটা পজিটিভ চার্জ অবজেক্ট থাকে, সেটাকে যদি নিউট্রাল করতে চাই, তাহলে তাকে বাইরে থেকে ইলেকট্রন প্রোভাইড করতে হবে, ফিড করতে হবে, অ্যাড করতে হবে, তাহলে সেটাকে আমরা নিউট্রাল করতে পারবো। ভাইস ভার্সা, মানে হচ্ছে একটা নিউট্রাল অবজেক্টকে আমরা চার্জ করতে চাইলেও মুভ করতে হবে ইলেকট্রন। আর যদি বাইরে থেকে ভিতরে ইলেকট্রন ঢুকাই, তাহলে নিউট্রাল একটা অবজেক্ট নেগেটিভলি চার্জ হবে, কারণ ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। আর যদি অবজেক্টের ভিতর থেকে ইলেকট্রনকে বাইরে বের করে ফেলি, তাহলে নিউট্রাল একটা অবজেক্ট পজিটিভলি চার্জ হবে। আর অল্টারনেট ভার্সনটা যেটা বলছি, যে মনে করো তোমার কাছে একটা নিউট্রাল একটা নেগেটিভলি চার্জ অবজেক্ট অলরেডি দিয়েছি তোমাকে, বললাম এটা এখন নিউট্রাল করো। একটা নেগেটিভ চার্জ দেওয়া আছে মানে হচ্ছে এই অবজেক্টের মধ্যে এখন ইলেকট্রন নাম্বার বেশি, প্রোটন নাম্বার কম। প্রোটন সরানো যাবে না, তাহলে তার থেকে এক্সট্রা ইলেকট্রনগুলোকে বাই করে ফেলতে হবে, যাতে প্রোটন আর ইলেকট্রন নাম্বার আলটিমেটলি ইকুয়াল হয়। দ্যাট উইল ইভেন্চুয়ালি মেক দ্য অবজেক্ট বিকাম নিউট্রাল। একইভাবে যদি তোমাকে একটা পজিটিভ চার্জ অবজেক্ট দেই, দিয়ে বলে এটাকে এখন নিউট্রালাইজ করো, তাহলে তোমাকে বাইরে থেকে ইলেকট্রন তাকে ফিড করতে হবে, বাইরে থেকে ইলেকট্রন ঢুকাইতে হবে, যাতে করে 1 সেকেন্ড প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার কি হয়, ইকুয়াল হয়। প্রোটন নাম্বার এন্ড ইলেকট্রন নাম্বার ইকুয়াল থাকা মানে হচ্ছে নিউট্রাল, আর ইনইকুয়াল থাকা মানে হচ্ছে চার্জড। প্রোটন নাম্বার বেশি এবং ইলেকট্রন নাম্বার কম হওয়ার মানে হচ্ছে অবজেক্ট থেকে কিছু ইলেকট্রন চলে গেছে, নট এভার কিছু প্রোটন বাইরে থেকে ঢুকছে। প্রোটনস নেভার মুভ, দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ দিস ডিসকাশন। দ্য অনলি পার্টিকেল দ্যাট ক্যান মুভ ইজ হোয়াট? চিন্তা করে বলো, টেক ইউর টাইম, বাট ভুল বলো না। এটা হচ্ছে একটা পার্ট। 2 নম্বর জিনিসটা খেয়াল করি, materials are primarily of two types. What we can divide them in terms of electrical conductivity. We can have conductors and we can have insulators. However, there is a halfway material which are also called semiconductors or semiconductors. We call them semiconductors. Primarily metal হচ্ছে দুইটা, একটা হচ্ছে conductor আর একটা হচ্ছে insulator. Basic idea হচ্ছে conductors are those materials which has a lot of free electrons within their structure. যেমন all metals are good conductors. In non-metal scenarios, graphite is a really good conductor of electricity and also heat, although it is not a metal, because the graphite structure happens to have free electrons in it. Graphite is actually carbon, but that carbon is constructed in a very specific way that it still has metal-like free electrons within its structure. Metal-like free electrons. Insulators, on the other hand, are those objects which do not have any free electrons within themselves. For example, everything else that is not metal,
উড, প্লাস্টিক, সিরামিক, গ্লাস, হিউম্যান হেয়ার, ক্লোথস, কটন, সেলুলোজ, এই সব কিছুই হচ্ছে নন মেটাল। নন মেটালগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। সেমিকন্ডাক্টরদের বেসিক কাহিনী হচ্ছে এরকম, সেমিকন্ডাক্টরদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে বাট অনেক কম। ইফ ইউ গিভ এ বিট অফ অ্যান এক্সাম্পল, মনে করো আমি যদি ইকুয়াল সাইজের, মনে করো হচ্ছে আমি এইটুকু সাইজ, এইটুকু কিউবিক সাইজের একটা মেটাল পিস নিলাম, এইটুকু কিউবিক সাইজের একটা সেমিকন্ডাক্টর পিস নিলাম, ঠিক আছে, একই একই সাইজের। এই মেটাল পিসের মধ্যে তোমার যদি 2 মিলিয়ন ফ্রি ইলেকট্রন থাকে, it is possible this thing might have only 5. In the conductors, yes. In the silicon, germanium, বেসিক্যালি গ্রুপ 4 এ যে এলিমেন্ট গুলো আছে কার্বন ছাড়া, এগুলো এগুলো সবই হচ্ছে সেমিকন্ডাক্টর। গ্রুপ 4, গ্রুপ 4 চিনো, এক্সেপ্ট ফর কার্বন। কার্বন ইজ মিস্টেরিয়াস। কার্বন ইজ, I mean ডিফাইনিং কার্বন অ্যাজ, কার্বনকে ইন জেনারেলি আমরা নন মেটালি বলি, বাট কার্বনের পার্সোনাল বিহেভিয়ার হচ্ছে অনেক মিস্টেরিয়াস। বলো। না, সিঙ্গার ইজ নট ইন সিলেবাস, বাট তোমাদের থার্মিস্টরের গ্রাফ আছে। থার্মিস্টরের গ্রাফ বোঝানোর জন্য আমার তখন ইনফরমেশনটা লাগবে থেকে এটাকে এখানে ইনক্লুড করছি। বুঝা গেছে? এটার উপর বেসিক্যালি আমাদের খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট হয় যে if you are asked to distinguish between 3 unknown objects, that one of them is a non-metal, one of them is a metal, আচ্ছা দুইটা আননোন অবজেক্ট, তুমি কি হয় সেই এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করবা যে একটা, মনে করো তোমাকে আমি একটা নর্মাল একটা অবজেক্ট দিয়ে বললাম এটা মেটাল নাকি নন মেটাল, তুমি আমাকে ইলেকট্রিক্যাল এক্সপেরিমেন্ট দিয়ে চেক করে দেখাও। প্রসেসটা খুব সিম্পল। আমরা একটা ব্যাটারি দিব, ব্যাটারি সার্কিট সিম্বল হচ্ছে এরকম, ইউ মাইট নট নো দিস বাট ইউ শুড নো দিস। ব্যাটারি লুকস লাইক দিস, one tall side, one small side. Tall side is the positive side, small side is the negative side. তুমি একটা নর্মাল এরকম একটা সার্কিট ক্রিয়েট করলা, এখানে হচ্ছে তোমার দুইটা কানেকশন, ওপেন কানেকশন পয়েন্ট আছে, এন্ড এখানে মনে করো তুমি একটা বাল্ব কানেক্ট করলা, বাল্ব দেখতে হচ্ছে এরকম গোল্লা ক্রস। এন্ড কথা হচ্ছে এখানে যদি একটা কন্ডাক্টর প্লেস করি বাল্বটা জ্বলবে, জ্বলবে কারণ কারেন্ট ফ্লো হবে। যদি এই এই গ্যাপে যদি একটা, হ্যাঁ ওইটাই বলতেছি, এই গ্যাপে যদি আমি একটা কন্ডাক্টর প্লেস করি, মনে করো এটা যদি একটা কন্ডাক্টর হয়, এখানে এখানে বসাই, তাহলে এই বাল্বটা কারেন্ট ফ্লো হবে, বাল্বটা গ্লো করবে, কারণ ফিল্ডটা মুভ করতে পারতেছে। আর যদি একটা ইনসুলেটর বসাই তাহলে বাল্বটা গ্লো করবে না। বেসিক্যালি এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। তুমি একটা সার্কিট আঁকবা, আঁকা বলবা we are going to place the object, unknown object, in between the two connection points. If the bulb glows, it means that is conducting electricity, it's a metal. If the bulb does not glow, it's not a metal. জামালা শেষ। বুঝা যাচ্ছে? pretty simple experiment. এটা হচ্ছে একটা পার্ট। এরপর আমাদের সিলেবাসে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের পার্টিকেলস গুলা কি ধরনের ফিল্ড প্রডিউস করে। সো the field of charged particles. চার্জ পার্টিকেলের বেসিক আইডিয়াটা তোমাদের বুঝাই। In physics, this word has a very specific meaning, field. ফিজিক্সের স্পেসিফিক কিছু ওয়ার্ডের খুব স্পেসিফিক কিছু আনঅল্টার্ড অর নন অ্যাম্বিগুয়াস মিনিং আছে। আমি এরকম কিছু ওয়ার্ড তোমাদেরকে বলতেছি। If you ever come across this word rate, it always means there's going to be something change with respect to time. If you ever have this word rate, rate would always mean উপরে কিছু একটা কোয়ান্টিটি চেঞ্জ বসবে, নিচে বসবে হচ্ছে টাইমের চেঞ্জ। Rate always means something divided by time. যেমন rate of work done হচ্ছে পাওয়ার, rate of work done হচ্ছে পাওয়ার, rate of displacement হচ্ছে velocity, rate of displacement বলছি, rate of change of velocity হচ্ছে acceleration। এরকম রেট মানে হচ্ছে কি ডিভাইড হবে কি দিয়ে, ডিভাইড বাই টাইম। এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে স্পেসিফিক। Any single time you come across this word specific, it means there will be something over on the top, নিচে আসবে হচ্ছে mass। স্পেসিফিক ওয়ার্ডটার মানে হচ্ছে উপরে কিছু একটা থাকবে, নিচে থাকবে কি
যেমন তোমরা থার্মাল স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়ে থাকতে পারো, পড়ছো কি? এরকম স্পেসিফিক গ্র্যাভিটি নামে কিছু কোয়ান্টিটি আছে, স্পেসিফিক চার্জ নামে কিছু কোয়ান্টিটি আছে, স্পেসিফিক টার্মটা ইউজ করে আরো কিছু কোয়ান্টিটি হয়। স্পেসিফিক মানে হচ্ছে কি, উপরে কিছুটা বসবে, সামথিং ডিভাইড বাই ম্যাস, উপরে কিছু একটা জিনিস বসবে, সেটা যে কোয়ান্টিটি হোক না কেন, বাট নিচে ডিনোমিনেটর হবে ম্যাস। এরকম আরো কিছু কোয়ান্টিটিজ আছে, আমি দুইটা এক্সাম্পল তোমাদের বলি, এটা আমাদের সিলেবাসে নাই, এই ইলেকট্রিসিটি সিলেবাসে আমি এটা বোঝানোর জন্য বলছি। দ্য ওয়ার্ড ফিল্ড ইন ফিজিক্স নেসেসারি মিনস a region of volumetric space, not two dimensional, a region of volumetric space, three dimensional space, within which you can experience a force. একটা ভলিউমেট্রিক স্পেস, যে জায়গার মধ্যে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করা পসিবল। এন্ড কথা হচ্ছে ফোর্স এক্সপেরিয়েন্স করার জন্য কি কি দরকার সেটা আমরা আলাপ করি। দুইটা ম্যাস একটা একটাকে কি করে, অ্যাট্রাক্ট করে ডিউ টু গ্র্যাভিটেশনাল পুল, রাইট? তার মানে এর আশেপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এর আশেপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। তুমি যদি অবজেক্ট ওয়ানের গ্র্যাভিটেশনাল ফিল্ডে অবজেক্ট টু কে বসাও, তাহলে অবজেক্ট টু অবজেক্ট ওয়ানের দিকে অ্যাট্রাক্টেড হবে। ভাইস ভার্সা, অবজেক্ট টু এর গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি অবজেক্ট ওয়ানে বসাও, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এর দিকে অ্যাট্রাক্টেড হবে। এই যে রিজন অফ স্পেসটাতে এই ফোর্সটা কাজ করতেছে, এই রিজন অফ স্পেসটাকে আমরা কি বলতেছি? ফিল্ড ফোর্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতেছি, কারণ এখানে হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্টর হচ্ছে ম্যাস। সেম যদি আমরা চার্জ দিয়ে করি, সেটাকে বলবো ইলেকট্রিক ফিল্ড। সো ঘটনাটা হচ্ছে এরকম, পজিটিভ একটা চার্জের আশেপাশে যদি আমরা আরেকটা পজিটিভ চার্জ পার্টিকেলকে নিয়ে আসি, সেটা তাহলে কি করবে, রিপেল করবে। ঠিক আছে? এই যে রিপালশনটা হচ্ছে, যতটুকু জায়গার মধ্যে রিপালশনটা অ্যাভেলেবল হবে, এই রিপালশনটা নাম, এই জায়গাটুকুর নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি পজিটিভ চার্জ একটা অবজেক্টের কাছে যদি একটা নেগেটিভ চার্জ পার্টিকেল নিয়ে আসি, অ্যাট্রাক্ট করবে। I honestly don't know the answer of this. I believe এই কোশ্চেনটা প্রপারলি আনসার করার জন্য তোমার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কিছু এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। এটা আমি এই জন্য তোমাকে বলতেছি, জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের what we are teaching you at this point of your O levels is basically the chronological development of physics. যে আস হিউম্যান বিং কোন পয়েন্ট থেকে এক্সপেরিয়েন্স করা শুরু করছি, and then goes the deeper explanation in the bigger scale stellar physics, also in the smaller scale quantum physics. So ওই দুইটা পোর্শনই আসছে আমাদের নলেজ বেসে অনেক পরে। সো আমরা হিউম্যান বিংরা আগে চার্জের এই বিহেভিয়ারগুলো শিখছি, সেই মানে কি বলে অ্যানশিয়েন্ট নলেজগুলোই তো আমাদেরকে এখন পড়ানো হইতেছে। So why like charges repel, that comes from some sort of quantum interaction. I don't know that, I didn't study that. ঠিক আছে? আচ্ছা, বটম লাইন, if two particles repel each other, you need to understand, শুধু কি এটার উপর ফোর্স অ্যাপ্লাই হবে? Force always occur on pairs. Like charges repel, opposite charges attract. So একটা পজিটিভ চার্জের আশেপাশে যদি আরেকটা পজিটিভ চার্জ নিয়ে আসি, then they are gonna repel each other. So force তোমাকে আমি রিপালশন কেমনে বুঝাই? If the charges are positive or like they're same, they will not try to get close to each other, and if they're opposite, they will try to get close to each other. Exactly. Shh. That's Dota. Charged. এটা দেখো,
720p নেট খুব স্লো কাজ করতেছে কেন? So this is basically a polythene ring that he cut off. Basically হচ্ছে আমাদের যে wrapping material থাকে না, fluffy ওই জিনিসটা. This is the same plastic as this pipe. So what he is gonna do, he has এই যে এখানে আছে হচ্ছে তোমার এই জিনিসটার নাম হচ্ছে তোমার কি বলে, ফার. ঠিক আছে? This is So an it's act. an insulator. They are all insulators. They are all insulators. These are fars. So he's gonna rub the far with this thing. He's gonna also rub the pipe with this thing. So as a result, the far is gonna become negatively charged and it's gonna absorb electron from both of this plastic and that plastic pipe as well. Eventually, what's gonna happen? Rubbing এর পার্টটা বুঝলাম না, like rubbing করে কি? দেখাচ্ছি. He's এই যে So he's gonna rub এই যে দেখো, এটা হচ্ছে প্লাস্টিক পাইপ, এটা হচ্ছে ফার, দেখছো? Whenever we rub plastic with fur, they have different amount of attraction for electrons. Now, this is the important bit. এটা আমাদের সিলেবাসে আছে, rubbing by friction, charging by friction, charging by rubbing. আইডিয়াটা হচ্ছে এরকম, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে নন ইনসুলেট মানে ইনসুলেটেড ম্যাটেরিয়ালকে তুমি যদি নর্মালি কন্ট্যাক্ট করো, জাস্ট লাইক দ্যাট, মনে করো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল আর এটা একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? Let's pick something else. Okay, let's say these two material. If you just touch them like this and take them away, they are not going to exchange electron because they don't have any free electron. If you want to make free electrons, you need to somehow energize the electrons of the surface so that at least one of the materials start to give up electrons. আইডিয়াটা হচ্ছে এরকম, আমরা যদি এখানে এটা রেখে রাব করি, এসেনশিয়ালি কি হবে আমাদের এই কন্ট্রাক্ট সারফেসে? হ্যাঁ, আমাদের কন্ট্রাক্ট সারফেসে কি প্রডিউস হবে? হিট প্রডিউস হবে. Heat produced and the particles start to gain kinetic energy and Exactly. they start to move. Exactly. Electrons will get kinetic energy and as a result they will start to become loosened. They will start to become loosened. একটা সময় যেটা হয় যার মধ্যে ইলেকট্রনের অ্যাট্রাকশন কম, দিস গোনা স্টার্ট লুজিং ইলেকট্রন আর্লিয়ার দ্যান দ্য ওয়ান দ্যাট হ্যাজ মোর ইলেকট্রন. মনে করো এই অবজেক্টে ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি, এই অবজেক্টে ইলেকট্রনের অ্যাট্রাকশন কম, লেটস সে. সো আমি যখন রাব করব, ইলেকট্রন আগে ফ্রি হবে কার কাছ থেকে? যার অ্যাট্রাকশন কম. সো আলটিমেটলি ওই ইলেকট্রনগুলো এটার মধ্যে ঢুকে পড়বে. So সো like আফটার এ হোয়াইল, so the particle with more amount of electrons will give away their electrons. no, it's not about more amount. But sir, more amount হলে না usually. No, it's not about more amount. That's why you are thinking it wrong. Initially, both of them are perfectly neutral. They have equal amount of protons and electrons in person. But one of them can attract electrons more strongly than the other. That's the difference. One of them can attract electrons. And how do they get that property? That comes from the atomic structure. এই যে আমরা পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি আছে না, এদিক দিয়ে বাড়লে আমাদের হচ্ছে শেল নাম্বার বাড়ে, এদিক দিয়ে বাড়লে হচ্ছে আমাদের অ্যাটমের সাইজ কমে যায়, ইলেকট্রোনেগেটিভ বাড়ে, এরকম অনেকগুলো পিরিয়ডিক বিহেভিয়ার আছে. Those structure of the atom gives them that property. Yeah, so like there is a property in the chemistry যে নিউক্লিয়াস থেকে যত বেশি ডিসটেন্স আছে ইলেকট্রন শেলের, the more weaker the. So I was thinking যে ওটা ইউজ করলে এটা হয় না. এটা হতে পারে, that plays one part of the role, but that's not the whole picture. আরো ফ্যাক্টর আছে, আমি সবগুলো বলতেছি না কারণ আমি কেমিস্ট্রি ভালো পাই না অনেস্টলি. সো আমরা যখন রাব করব, আমাদের যে অবজেক্টে ইলেকট্রন অ্যাট্রাকশন কম, শুনো, যে ইলেকট্রন অ্যাট্রাকশন কম সে হচ্ছে ইলেকট্রন গিভ আপ করবে, যার ইলেকট্রন অ্যাট্রাকশন বেশি সে ইলেকট্রন গেইন করবে. সো আফটার রাবিং এ লিটল বিট, দিস ইজ গোনা বিকাম পজিটিভ চার্জ, দিস ইজ গোনা বিকাম নেগেটিভ চার্জ. এই যে ফ্রিকশন করে আমরা কি করলাম, ইলেকট্রনগুলোকে লুজেন আপ করে এক্সচেঞ্জ করলাম, দ্যাটস চার্জিং বাই ফ্রিকশন. হি ইজ গোনা ডু দ্যাট. That's repulsion. That's levitation and that is happening to repulsion. The reason this works because the whole polythene ring is actually very light. The personal weight অনেক কম. সো ওই ওয়েটটা তুমি এই ইলেকট্রোস্ট্যাটিক চার্জ দিয়ে প্রোভাইড করতে পারতেছ. আর এটা যদি একটা 2 টন ওজন হইতো অবজেক্ট হইতো, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ. দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ মেকিং দিস আ ভেরি টাইনি রিং, নট টেকিং এ ভেরি লার্জ অবজেক্ট. হ্যাঁ, যত লাইট হবে তুমি তত অল্প চার্জ দিয়ে ফ্লোরটা অ্যাচিভ করতে পারবা. যদি It could have been done with a flat string. Why does it have to be molded into a ring?
মোল্ডিং ইনটু রিং হেল্পস হিম টু ব্যালেন্স ইট বেটার। যদি এটা স্ট্রেট লাইন হইতো, তুমি এক পাশে ধরছো, সে আরেক দিকে ফুস করে পড়ে যেত। রিং হওয়ার সুবিধা হচ্ছে দিস ডাজন্ট টেন্ড টু ফ্লোট রিলি ফাস্ট ইন এয়ার, সো হি হ্যাজ এ মাচ বেটার Like it stays in capability. the field. It stays within the field better, মানে it has a preference to not move really wildly. শ্রীপাশনা এটা বুঝছো? হ্যাঁ। Yes. Yeah, both of these objects are like charges. That's why they were repelling. They were not charged. They were neutral. After the rubbing process, they become equally, মানে same charge. how long do they stay charged? ইকুয়াল হয়েছে বললাম, রাবিং করার সময় একটা অবজেক্ট থেকে ইলেকট্রন একটা চলে গেছে। ওই যে আমরা এই ফারটা দিয়ে রাব করছি, এই ফারটা দিয়ে রাব করছি, ফার থেকে ইলেকট্রন চলে গেছে হচ্ছে প্লাস্টিকে, ফার থেকে ইলেকট্রন চলে গেছে হচ্ছে আমাদের সেই প্লাস্টিকের রিংয়ে। দুইটাই তো প্লাস্টিক, একটা হচ্ছে পলিথিনের প্লাস্টিক, একটা হচ্ছে পিভিসি পাইপের প্লাস্টিক। So the far actually gave a lot of electrons to both of them. So both of them became negatively charged. So when we bring those like charges close to each other, they actually start to repel each other. And because the object was lightweight, we could see the repulsion. বলো। Essentially এটা পজিটিভ চার্জ হয়ে আছে এখন। Yes. হ্যাঁ, এটার সাথে এটা না 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 না। How long do they stay charged if not permanently? These, if you keep them in atmospheric air, pretty much every once in a while atmospheric air particles are going to collide on them, and in that process they're going to slowly lose their charge. But এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে এই অবজেক্টগুলো তো নন মেটাল, তাই না? তার মানে চার্জগুলো কি ডিস্ট্রিবিউট হতে পারতেছে? চার্জগুলো ডিস্ট্রিবিউট হতে পারতেছে না। তার মানে চার্জগুলো যেই অ্যাটম থেকে লুজ হয়েছে ওই অ্যাটমটা শুধু চার্জ হয়ে আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু নিউট্রালাইজ ইট, স্পেসিফিকলি ওই অ্যাটম থেকে এক্সট্রা ইলেকট্রন পিক করতে হবে। তুমি যে কোনো এক পাশে একটা তার লাগাই দিলে পুরোটা নিউট্রালাইজ হওয়ার কোনো চান্সই নাই। You picked electrons randomly, but whenever you're going to deliver electrons, you have to deliver atoms precisely. And এটা তো একটা একটা অ্যাটম ধরে করা পসিবল না। এটার লজিক্যাল বুদ্ধিটা হচ্ছে এরকম, our human body can work as a ground connection because we have a lot of free ions and electrons within our body. ঠিক আছে? তোমরা কি গ্রাউন্ড মানে বুঝো? গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে কি আর্থ? না। For electrical connection, ground doesn't necessarily mean earth. It could mean earth, but it doesn't have to be earth. It is just a surface in which there is the force is present of which we are. না, Where electrons বলতেছি। can be dumped. Not necessarily it can be done. You can also take electrons from it. আইডিয়াটা আমি তোমাদেরকে বলি। A ground in an electrical connection is necessarily such an object that has such a large number of available free electrons that a little bit of addition or a little bit of removal doesn't effectively make it charged. So it's like conductors. It doesn't have to be conductor, but it can be conductor. For example, us human beings are not in general conductor, but because of the whole blood is a huge ionic solution. পুরো ব্লাডটা কি আয়নিক সলিউশন, অনেক ধরনের আয়ন ঘুরে বেড়াইতেছে। সো আমাদের বডিতে ফ্রি ইলেকট্রনের অভাব নেই। জিনিসটা হচ্ছে এরকম, যদি তোমাদের একটা ফিজিক্যাল একটা এক্সাম্পল বলি, মনে করো লেটস সে তোমার কাছে এক জগ পানি আছে, ঠিক আছে? তুমি একটা সুইয়ের মাথা দিয়ে ঢুকায়, সুইয়ের মাথা দিয়ে একটুখানি পানি উঠায় নিলা। If you now place it on your skin, you can see the water is there. But would you see that the water level of the jug reduced? If you do it 100 times, will it reduce noticeably? এইটাই হচ্ছে তোমার ইয়ার আইডিয়া, কিসের আইডিয়া? আর্থ গ্রাউন্ডের আইডিয়া, যেটার কাছে ওই পরিমাণ ইলেকট্রন আছে যে তুমি অল্প একটু রিমুভ করলে বা অল্প একটু দিলেও তার কি হবে না, ইফেক্টিভলি সেটা নিউট্রালি থাকবে। So we humans do not have that much. We have that much for an experiment like this. We do not have that much for the electrical connection of our house. It's about scale. এরকম একটা এক্সপেরিমেন্টের জন্য আমাদের বডি এনাফ ইলেকট্রন দিতে পারবে, এনাফ রিসিভ করতে পারবে, we are not going to be harmed, we can provide that much charge, but not possible for a whole building connection. That would be very deadly. Wasn't there an experiment which is started? বলতেছি, বলো, you have a question? Yes, when we rub our hands, Are these two things dissimilar objects? similar. So there is no difference. For the charging by fusion to happen, these two has to be different objects. হ্যাঁ, হাত টেবিলের উপর রাব করলে এটা হইতে পারে। যদি তাদের ইলেকট্রন অ্যাফিনিটি ডিফারেন্ট হয়, then one of the object is going to lose charge, the other one is going to gain charge. That is likely to happen. যেমন আমি যদি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল বলি, তোমরা এখন তো শীতকাল, আমরা হচ্ছে অনেকেই পশমি কাপড় পরে আসি। পশমি কাপড়, পশমি মানে হচ্ছে মানে উলের একটা ভার্সন, আমি জানি না পশমি বাংলা কি। পশমি হ্যাঁ, সোয়েটার ম্যাটেরিয়াল।
So you might actually come across some scenario that whenever you have worn the sweater for the whole day long, and then when you are taking it off, Your all of hair your starts. hair are stuck. That is because of static electricity. Because your skin and that material has been in rubbing process through the entire day. So your body skin become one type of charge, the other thing become other type of charge. So whenever you're trying to separate them, they are attracting each other. They separate each other because opposite charges attract. No, it usually doesn't take time to separate, but you can feel the physical attraction of from your hair. বুঝছো? Wasn't there an experiment with চুলের সাথে এই যে তাকে এতক্ষণ ধরে এটাই করতেছিল যে কলম বারবার ইয়া করে করে ইয়া করতেছিল। কাগজের টুটা কই? আরেকটু এই যে হ্যাঁ হ্যাঁ এই যে yeah it's that anyway we get the point বুঝা গেছে? সো একটা চার্জ ইনসুলেটর অবজেক্টকে যদি আবার নিউট্রালাইজ করতে এটা লজিক্যাল বুদ্ধি হচ্ছে এরকম ইয়া জুনায়রা তুমি আরেকটু লেফটে চাপো একটু বাস এত না আরেকটু এই পাশে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট হ্যাঁ এখানে বসো I can see you as well my bad এখানে বসো সমস্যা নাই কি বলছিলাম Human body can act as a হ্যাঁ charge. one of the effective ways by which we can actually neutralize one of these charged objects is that let's say we take a bit of a metal mesh এই যে বাসন মাজার metal mesh আছে না এরকম কিছু একটা জিনিস you hold it in your hand and then rub entirely on the whole object slowly. What you're doing, you're using the metal mesh, all contact point of the metal mesh, as a conductor that's going to transfer electrons from your body into this thing, provided this one wants to accept electron. Or if this was negatively charged, those extra electrons can flow through that metal mesh to your body. You're working as a বলতেছি মনে করো এটা হচ্ছে তোমার একটা পজিটিভলি চার্জ অবজেক্ট ইনসুলেটর তাহলে র্যান্ডম জায়গাতে ইলেকট্রন মিসিং আছে you cannot see where they are. So let's say you pick up one of those metal meshes, like let's say this one. This is a metal thing. So I'm gonna hold it in my hand. This is gonna work as a channel pathway, and I'm gonna rub it against it, and I'm gonna slowly rub it all together. So what is gonna happen? My body is gonna absorb some of the electrons that's gonna pass from here through this metal mesh to my body. So I'm working as the electron repository, and I'm using this one as a transfer channel because আমি একটা ইলেকট্রনকে তো খুঁজে বের করতে পারবো না সো আমি সবগুলোকে কি করলাম রাব করলাম যাদের দরকার তারা তাদের মতো নিল বা যাদের কাছে বেশি আছে তার দরকার মতো আমাকে দিয়ে দিল ঝামেলা শেষ ঘটনা বোঝা যাচ্ছে গুড লেটস টক অ্যাবাউট ফিল্ডস ইলেকট্রিক ফিল্ডস নিয়ে কথা বলি ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা হচ্ছে এরকম ইলেকট্রিক ফিল্ড তোমাদের কয়টা জিনিস মুখস্থ রাখা লাগবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স electric field lines always come out of positive charges and they always get into negative charges. If we have two of these opposite charges placed side by side, so positive charge over here, negative charge over here, then electric field lines will travel from one to the other. It's gonna take a shape like a mishti kumra. But in many cases, we do not essentially draw all the field lines. Sometimes we also have discontinuous field lines like these. Discontinuous field lines গুলো essentially mean করে যে আমাদের ফিল্ডটা পারফেক্টলি মানে ফিল্ডটা ইনডেফিনিটলি বড় আমাদের জায়গা কম দেখে আমরা এইভাবে আঁকছি বাট অবশ্যই নেগেটিভ চার্জের কাছে গুলো হবে হচ্ছে ইনওয়ার্ড আর পজিটিভ চার্জের গুলো হবে হচ্ছে আউটওয়ার্ড ঠিক আছে কম্বাইন্ড ফিল্ডটা দেখতে এরকম হতে পারে বলো যেগুলা একদম পিছন দিয়ে বের হইছে পিছন দিয়ে ঢুকছে সেগুলো কই যায় কেমনে যায় বলতেছি hypothetically the range of an electric field is indefinite তুমি যত দূরে যাবা তোমার এক্সপেরিয়েন্স করা ফোর্স তত কমে যাবে বাট ম্যাথমেটিক্যালি ইট উইল নেভার বিকাম জিরো এটার কুলম্বস লর একটা এক্সপ্রেশন আছে যে এক্সপ্রেশনের একটা পার্ট হচ্ছে এরকম F equals to KQ by R square এটা তোমাদের ইকুয়েশনে নাই আমি জাস্ট তোমার কোশ্চেনে আসার জন্য বলতেছি এই কিউ হচ্ছে একটা চার্জ পার্টিকেলের ভ্যালু মনে করো এটা এই স্মল কিউ হচ্ছে আরেকটা চার্জ পার্টিকেলের ভ্যালু মনে করো এটা তাদের মাঝখানে ডিসটেন্সটা মনে করো হচ্ছে R তুমি আর কে যতই বড় করো না কেন তোমার এই পুরো রেশিওটা ভ্যালু কমবে এবার কখনো জিরো হবে as long as the numerator is not zero no matter how big R becomes mathematically you can always come up with this number it's going to be exactly so this will become asymptote but not zero so virtually একটা ইলেকট্রিক ফিল্ডের স্প্যান কত বড় virtually it's going to be infinite
দ্যাটস হোয়াট আই এম সেইং। সো ওইটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এরকম স্ট্রেট লাইনগুলোকে আঁকছি, জাস্ট টু রিপ্রেজেন্ট দ্যাট দ্য ফিল্ডস কুড বি indefinitely big, but we are only showing you the part that we are concentrating upon. কোনটা? এটা আইডিয়াটা হচ্ছে, if we have one positive charge and one negative charge placed close by, then field lines are going to come out of the positive charges, bend and eventually enter into the negative charge. What এটাই will come out of the positive charges? electric field lines. Oh, আচ্ছা। Electric field lines will come out of the positive charge, bend and eventually enter into the negative charge. না, আচ্ছা বুঝাই, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোনো ফিজিক্যাল লাইন না, তুমি জীবনেও এটা সার্চ দিয়ে করলে কোনো কিছু দিয়ে খুঁজে পাবা না। We use these electric field lines to represent the existence of the electric field within that space. This is just a way to represent the field exists. বুঝছো কি বলছি? Do you get my point? যেমন হচ্ছে এই জায়গাতে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, মনে করো আমাদের এই সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, এটা তুমি প্রুফ করবা কিভাবে? Pretty simple. Lift up something, let it go. Where does it fall? Down. কেন নিচে পড়তেছে? Because something is pulling it down. Make sense? Good. So এইগুলো হচ্ছে সব ইমাজিনারি লাইন, যেটা দিয়ে আমরা একটা ফিল্ড লাইনকে অবজেক্ট করছি। ফিল্ড লাইনে কিছু প্রপার্টিজ বলতেছি, প্রপার্টিজগুলো অনেক সময় পরীক্ষায় আসে। ক্লোজার ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট কনস্ট্যান্ট স্ট্রঙ্গার ফিল্ড, বিগার ফোর্স। মানে ফিল্ড, মনে করো বলছি কোন একটা সার্ফেসের মধ্যে ফিল্ড লাইনগুলো যদি এরকম হয়, খুব কাছাকাছি হয়, that means the field is really strong and the force would be higher. Force experience would be very very high. Whereas the field lines গুলো যদি অনেক widely apart হয়, separated হয় widely, it means the field is weaker. তো তুমি এখানে দেখো আমাদের এই পজিটিভ চার্জ পার্টিকেলের কাছাকাছি ফিল্ড লাইনগুলোর ডিসটেন্স অনেক কম, দেখতেছো? যত দূরে গেছে এখানে ফিল্ড লাইনগুলো গেছে অনেক ফার অ্যাপার্ট হয়ে গেছে না? আবার যখন আবার নেগেটিভ চার্জের কাছে তখন আবার গ্যাপটা আবার কমে যাচ্ছে, দেখতেছো? তার মানে ক্লোজ টু এ চার্জ পার্টিকেল the field is really strong. The further you get away, field slowly becomes weaker because the field lines get further apart. আর আরেকটা প্রপার্টি হচ্ছে field lines will always repel each other. Field lines always repel each other. বুঝা যাচ্ছে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড লাইনের কথাবার্তা এখানে মোটামুটি শেষ। এরপর তোমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ জিনিসটা নাই, তোমাদের স্কুলে পড়াইছে এটা? হ্যাঁ, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। আচ্ছা, এটা বাদ, এটা লাগবে না, এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে, সেটা নিয়ে আমাদের বদার করা লাগবে না। নেক্সট যে জিনিসটা আমাদের আছে, আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস চ্যাপ্টার থেকে আমাদের কিছু স্পেসিফিক ডেফিনিশন শেখা লাগবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই চার্জ? চার্জের ডেফিনিশনটাকে বলছি। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কারেন্ট? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ potential drop? What is the definition of EMF? What is the definition of resistance? এই চারটা কোয়ান্টিটির ডেফিনিশন আমাদের জানা লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। বলতেছি, কারেন্টের ডেফিনিশন বুঝো কিনা? কারেন্টের ডেফিনিশন কি? Definition: current is defined as rate of charge flow. Current means rate of charge flow. Potential drop and EMF, they both has the same equational expression. Potential Drop and EMF এর potential drop potential difference একই জিনিস। ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ডিফারেন্স একই জিনিস। potential drop potential difference voltage drop voltage difference একই জিনিস, চারটা একই জিনিস। and EMF has the same equational expression. দুটো ইকুয়েশন এক্সপ্রেশন হচ্ছে এনার্জি পার চার্জ। well you should understand, এনার্জির জায়গায় যদি আমরা ওয়ার্ক ডান লিখি তাহলে ভুল হতো না, কারণ ওয়ার্ক ডান আর এনার্জি একই কোয়ান্টিটি। সো কিছু কিছু বইতে ওয়ার্ক ডানও লেখা আছে। electromotive or electromagnetic. Electromotive. Electromotive is a single word, spells like this. So is it per change or per charge? Charge. Electromotive. TIVE. Electromotive force. So energy per charge হচ্ছে এটা। ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনিশন জিজ্ঞেস করলে ইন্টারনেটলি জাস্ট না, আরেকটু কথা বাকি আছে, ডিফারেন্সটা বলতেছে। পিডির এক্সক্লুসিভ টার্মটা হচ্ছে, let me write with red, পিডির এক্সক্লুসিভ টার্মটা হচ্ছে এই ডেফিনিশনটাই আসবে when electrical energy
converts into non-electrical. এই কথাটা কার জন্য অ্যাপ্লিকেবল? যে সকল ডিভাইস ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটার, এসি মেসি যা আছে, যা কিছু ইলেকট্রিসিটি দিয়ে চলে। ডেফিনেশন শুনো, ভুল হবে পরে। যা কিছু ডিভাইস ইলেকট্রিসিটি দিয়ে রান করে, সেই সবগুলো ডিভাইসের মধ্যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ফিট করতে হয়, এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমরা অন্য জিনিস পাই, যেমন হচ্ছে ফ্যান ঘুরালে ইলেকট্রিসিটি টু কাইনেটিক এনার্জি, লাইট জ্বালালে ইলেকট্রিসিটি টু লাইট অ্যান্ড হিট, লাউড স্পিকার চালালে ইলেকট্রিসিটি এনার্জি টু সাউন্ড অ্যান্ড হিট, যদি ইলেকট্রিক্যাল হিটার চালাই ইলেকট্রিক্যাল এনার্জি টু হিট। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি যেখানে নন ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট হবে তাদের জন্য অ্যাপ্লিকেবল টার্মটা হচ্ছে পটেনশিয়াল ড্রপ। বেসিক্যালি ডিভাইসেস দ্যাট ইজ রান বাই ইলেকট্রিসিটি, whereas devices which produce electrical energy from other forms, where when non-electrical energy converts into electrical form, basically হচ্ছে যারা একটা সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করে, কিরকম? ব্যাটারি, জেনারেটর, solar panels, these things, এরা অন্য টাইপ অফ এনার্জিকে কনজিউম করে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে। Sir, could you give some examples of point drop? পয়েন্ট ড্রপ না, Potential. potential drop. Potential drop is the energy per charge conversion where non electrical energy converts in non electrical form. এটা হচ্ছে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এনি ডিভাইস দ্যাট ইজ রান বাই ইলেকট্রিসিটি, যাদেরকে ইলেকট্রিসিটি দিয়ে রান করতে হয়, দে কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড কনভার্টস ইট ইনটু আদার ফর্ম, নন ইলেকট্রিক্যাল ফর্ম। সেটা লাইট এনার্জি হতে পারে, সাউন্ড হতে পারে, হিট হতে পারে, কাইনেটিক এনার্জি হতে পারে। বলো। So, what about electromotive force? Like, for example, you said battery, so it converts chemical energy to electrical এক্স্যাক্টলি, energy. হ্যাঁ। আবার মনে করো হচ্ছে জেনারেটর, টারবাইনওয়ালা জেনারেটর, দ্যাট কনভার্টস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ওয়াটার ফ্লো অর দ্য এয়ার ফ্লো ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। মানে যেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে তার জন্য টার্মটা হচ্ছে ইএমএফ, যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হবে তার জন্য টার্মটা হচ্ছে পিডি। এই হচ্ছে পার্থক্য, বাট বেসিক কোয়ান্টিটি এক্সপ্রেশনটা এটাই থাকবে। সো এটা যদি ফর্মুলা দিলে এটা হচ্ছে আই ইকুয়ালস টু কিউ ওভার টি। এক মিনিট জোনারা, এটা যদি ইকুয়েশন দিলে এটা হবে হচ্ছে ভি কমা ইএমএফ, যেটাই বলো না কেন, ইকুয়ালস টু হচ্ছে ই ওভার কিউ। বুঝা যাচ্ছে? জোনারা বলো, এটা কোশ্চেন স্যার বুঝেছি এখন। ক্লিয়ার হয়েছে? সাবাস। প্রমাণ, রেজিস্ট্যান্সের দুই টাইপের ডেফিনেশন হয়, একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ। দুইটা ডেফিনেশন বলতেছি। কোয়ালিটেটিভ ডেফিনেশন হচ্ছে সেইং হোয়াট ইট ইজ। রেজিস্ট্যান্সের কোয়ালিটেটিভ ডেফিনেশনটা হচ্ছে এরকম। আচ্ছা শুনো আগে, property of an object for which it obstructs or prohibits or resists or constricts the flow of charge through itself. একটা অবজেক্ট ইনহেরেন্ট যে প্রপার্টির জন্য সে তার মধ্যে দিয়ে এনার্জি চার্জ ফ্লো হইতে দিতে চায় না, এই প্রপার্টিটা ফিজিক্যাল নাম হচ্ছে কি? রেজিস্ট্যান্স। আর থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা হচ্ছে, তোমরা ওহমস ল কি পড়ছো? ভি ইকুয়ালস টু আইআর স্কুলে পড়াইছে? আচ্ছা নেভার মাইন্ড, এটা প্রত্যেকদিন যাও। তো সমস্যা নাই। আর ইকুয়ালস টু ভি ওভার আই। এই ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট। রেজিস্ট্যান্স ম্যাথমেটিক্যালি ক্যান বি অলসো সেড টু বি দ্য রেশিও অফ ভোল্টেজ ওভার কারেন্ট, অর ইউ ক্যান সে ভোল্টেজ পার কারেন্ট। Which one is the safer definition? The second one, for paper 2, second one is the safer definition, but you need to also know the first one, কারণ এমসিকিউ তে দুইটা থেকে কোশ্চেন হতে পারে। If you don't have the conceptual understanding, then এমসিকিউ দিকে তুমি আটকে যাবা। বুঝে গেছে? লাস্ট যে জিনিসটা তোমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে কিছু গ্রাফ আছে। কোয়ান্টিটি চ্যাপ্টারে আমাদের কিছু গ্রাফ আছে, গ্রাফগুলো একটু দেখবো। Can you repeat the quantitative definition of resistance? ভোল্টেজ পার ইউনিট কারেন্ট। theoretical. আচ্ছা থিওরিটিক্যাল, প্রথমটা স্যার। আচ্ছা প্রথমটা হচ্ছে কোয়ালিটেটিভ। হ্যাঁ কোয়ালিটেটিভ ডেফিনেশনটা হচ্ছে property of an object for which it obstructs the flow of charge through itself. It obstructs flow of charge through itself. তাকে কিছু বলতেছিলা? কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার? অ্যাম্পিয়ার। চার্জের ইউনিট কুলম্ব, ভোল্টেজের ইউনিট ভোল্ট। Coulomb is capital C. ক্যাপিটাল সি।
কারেন্ট অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ, ভোল্টেজ ক্যাপিটাল ভি, ইএমএফ ক্যাপিটাল ভি, আর কি আছে, রেজিস্ট্যান্স হচ্ছে ওম। ওম দেখতে কেমন? It's like ঘোড়ার জুতা. ওম দেখতে হচ্ছে হর্সের মতো এক্স্যাক্টলি। রেজিস্ট্যান্স ইউনিট হচ্ছে এরকম। So rate of charge, এটা কি flow of charge and rate of charge কি same জিনিস? মানে current আমি বলেছি flowing of charge. তুমি যদি কোয়ালিটেটিভলি জাজ করো, কোয়ালিটেটিভলি, just if you try to describe what current is, you have to say whenever charge particles move from one place to another place, that's current. সেটা একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে হইতে পারে, সেটা একটা মনে করো চার্জ, একটা একটা মনে করো একটা বলের মধ্যে চার্জ আছে, তুমি ঢিল মারলা, that is also flow of charge, that is also current. So that's the understanding. বাট Resistance তুমি যদি is the কোয়ান্টিটি ওয়াইজ ডিফাইন করতে চাও, ইট হ্যাজ টু বি রেট কথাটা থাকতে হবে, কারণ দ্যাট কোয়ান্টিটি হ্যাজ টু বি ডিভাইডেড বাই টাইম। বুঝছো? বলো। resistance is the ratio of voltage. অ্যান্ড কারেন্ট। আচ্ছা, বলো। Sir, what does V represent in resistance part? ভোল্টেজ। Voltage. ভোল্টেজ। And I is current. ইয়েস, ভোল্টেজ পার কারেন্ট। And sir, the definition of resistance. এইটাই তো ম্যাথমেটিক্যাল ডেফিনিশন, এইটাই। voltage এর SI unit is sir ভোল্টস। volts. ওটা ক্যাপিটাল ভি। And sir, you were saying some units could be Potential difference is also volt. কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। পিডি আর ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্ট। ভোল্টের সিম্বল হচ্ছে ক্যাপিটাল ভি। রেজিস্ট্যান্স ইউনিট হচ্ছে ওম, ওএইচএম, ওম। এরপর জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে দেয়ার টু টাইপস অফ গ্রাফস ওভার হিয়ার। গ্রাফগুলা কেন এরকম হয় সেই এক্সপ্লেনেশন তোমাদের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস চ্যাপ্টারে নাই। ইউ জাস্ট হ্যাভ টু সরি, you just have to memorize the shape of these graphs. What do I mean by this? Have a look. If you have graph of current versus voltage, screen এ দেখো, a straight line, number 1, a decreasing gradient line, number 2, an increasing gradient line, number 3. Number 1 means fixed resistor. RAM ঝামেলা করতেছে। নাম্বার 1 বলে ফিক্সড রেজিস্টর, অথবা এটাকে আমরা আরো বলতে পারি হচ্ছে ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর। নাম্বার 2 হচ্ছে মেটালসের জন্য, মেটাল অর ফিলামেন্ট। আর নাম্বার 3 হচ্ছে কিসের জন্য? থার্মিস্টর। ইনসুলেটরের জন্য এটা হবেই না বাবা, থার্মিস্টর অথবা হচ্ছে ইন জেনারেল সেমিকন্ডাক্টর। এই তিনটা শেপ তোমরা মুখস্থ করবা, মুখস্থ হলে তোমাদের এই পরীক্ষার জন্য যথেষ্ট। কেন শেপগুলো এরকম হয় সেটা এক্সপ্লেনেশন আসছে হচ্ছে পরের পার্টে, 4.3 তে গিয়ে আসছে। নাম্বার 1 হচ্ছে ফিক্সড রেজিস্টর স্ল্যাশ ওহমিক কন্ডাক্টর, OHMIC। ফিক্সড রেজিস্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যাই করো না কেন, কম কারেন্ট দাও, বেশি কারেন্ট দাও, কম ভোল্টেজ দাও, বেশি ভোল্টেজ দাও, কম টেম্পারেচারে রাখো, বেশি টেম্পারেচারে রাখো, ডাজন্ট ম্যাটার, ইট উইল অলওয়েজ হ্যাভ দ্যাট এক্সাক্ট ভ্যালু অফ রেজিস্টর নো ম্যাটার হোয়াট। It will never have a different value of resistors. মনে করো আমি বললাম যে this is a fixed resistor of value 10 ohm,
নো ম্যাটার হোয়াট ইউ ডু, ইট ইজ 10 ওহম পিরিয়ড, 10 ওহমের সবসময় 10 ওহম থাকবে। আউটপুটটা কি চেঞ্জ করবে নাকি? হ্যাঁ, আউটপুটটা চেঞ্জ হবে। তুমি যদি বেশি ভোল্টেজ, আমি তোমাকে দেখাই, ভি ইকুয়ালস টু আই আর, এটা হচ্ছে আমাদের ওই ওহমের ফর্মুলা। তো আর যদি কনস্ট্যান্ট হয়, তো ভোল্টেজ আর কারেন্ট রিলেটেড, বেশি ভোল্টেজের বেশি কারেন্ট হবে, কম ভোল্টেজে কম কারেন্ট হবে। ওই জন্যই আমাদের যে, তুমি দেখো একটা জিনিস দেখো, ভি ইকুয়ালস টু আই আর যদি হিসাব করি, তাহলে আর যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভোল্টেজ আর কারেন্ট কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। তার মানে কি, আই এবং ভিও কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। দ্যাট মিনস স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন প্যাসিং থ্রু দ্য অরিজিন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ঘটনা বুঝছো? এনিওয়ে, এটা লাগবে না, জাস্ট মুখস্থ থাকলেই হবে। এই তিনটা শেপ ফর দ্য টাইমিং মেমোরাইজ করবা। হ্যাঁ, ইয়েস। So like রেজিস্ট্যান্সের গ্রাফ দিলে এটার গ্রাফ কত বুঝাস? কোনটা চাইছে সেটা বুঝতে হবে। যদি বলে যে ফিলামেন্ট ল্যাম্পের গ্রাফ আঁকো, তাহলে তোমাকে ডিক্রিজিং এরিয়া রাখতে হবে। যদি থার্মিস্টার বলে, তাহলে ইনক্রিজিং এরিয়া রাখতে হবে। আর যদি বলে ফিক্সড রেজিস্টারের গ্রাফ আঁকো, তাহলে স্ট্রেট লাইন রাখতে হবে। এখানে আবার কথা আছে, এটা কি, ওয়াই এক্সিসে কারেন্ট, এক্সিসে কি, ভোল্টেজ। ইট ইজ পসিবল যে টিচারটা তোমাদের সাথে মেস আপ করার জন্য শিখাইছে এইটা স্কুলে, বাট তোমাকে এই এক্সিস সিস্টেম দিয়ে দিছে, তখন কি হবে? সব উল্টা হয়ে যাবে। এক্স্যাক্টলি। জাস্ট ওয়ানটা ওয়ান। তখন হ্যাঁ, ওয়ানটা ওয়ানের মতো থাকবে। ওয়ানটা তো কনস্ট্যান্ট। এক্স্যাক্ট, এই সিনারি যদি টু হয়, হবে তখন ইনক্রিজিং, এক্স্যাক্টলি, অ্যান্ড থ্রি ডিক্রিজিং। এটা হবে 3 আর এটা হবে 2। সো একটু খেয়াল করতে হবে যে আমাদেরকে অ্যাকচুয়ালি কোনটা দিচ্ছে, ঠিক আছে? আইভি গ্রাফের জন্য একরকম, ভিআই গ্রাফের জন্য রিভার্স। ওয়েট স্যার, সো ও এক্সিস সিস্টেম চেঞ্জ করে দিলে গ্রাফের পজিশনগুলো কি হবে, ঘুরে যাবে। থার্মিস্টর, থার্মিস্টর কি জিনিস? থার্মিস্টর হচ্ছে বেসিক্যালি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে বানানো একটা স্পেশাল টাইপ অফ রেজিস্টার, যেটার একটা কি প্রপার্টি হচ্ছে, টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কমে যেতে থাকে। ও জিপিওতে থাকে। এইটা অনেক জায়গাতেই থাকে। ইলেকট্রনিক সিস্টেমসের ওয়ান অফ দ্য ব্যাকবোন হচ্ছে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সো এটার অনেকগুলো পারপাস আছে। আচ্ছা, এরপরে লাস্ট যে জিনিসটা আমাদের লাগবে, লাস্ট জিনিস, গ্রাফের পরে লাস্ট জিনিস, যদি 10টা বেজে গেছে, না না, আই এম সরি, ইটস ওকে। কাজ হইতেছে। না, আমার প্রয়োজন নেই। লাস্ট জিনিস যেটা আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে এই দুটা প্রপোর্শনালিটি। ইফ ইউ ক্যান কিপ এ কন্ডাক্টর অ্যাট সেম টেম্পারেচার, টেম্পারেচার কথাটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, এটা হচ্ছে ইনহেরেন্ট ক্লজ। এই দুটো বুঝো। রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ। এটার মানে হচ্ছে, যত লম্বা তত কি? এইটুকু সাইজের একটা অবজেক্টের রেজিস্ট্যান্স যদি এক্স ওহম হয়, তার ডাবল সাইজের একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হবে কত? টু টু ডিরেক্টলি এক্স ওম। প্রপোর্শনাল টু টু এক্স এক্স ওম। ওহম। অ্যান্ড ভাইস ভার্সা, ভাইস ভার্সা। লেংথ যদি 10% বাড়াই, রেজিস্ট্যান্সও 10% বাড়বে। ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে এটার মিনিং, ঠিক আছে? আর এটার মিনিংটা হচ্ছে এরকম, রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তার মানে হচ্ছে ইকুয়াল লেংথ বাট ডিফারেন্ট থিকনেস। মনে করো এইটা একটা কন্ডাক্টর, যার রেজিস্ট্যান্স হচ্ছে মনে করো ওয়াই ওম। এখানে যতটুকু এরিয়া আছে, এই এরিয়াটা মনে করো হচ্ছে এ, সিলিন্ডার রাখছি। আরেকটা কন্ডাক্টর সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, সেম ম্যাটেরিয়াল, বাট তার ক্রস সেকশনাল এরিয়াটা মনে করো ডাবল। টু এ। এটা এরিয়া যদি 2a হয়, বাট লেংথ একই, লেংথ একই আছে, ওয়াই। তাহলে এটা হবে হচ্ছে y ডিভাইড বাই 2। ওয়াই ডিভাইড। এই জিনিসটা হচ্ছে এই দুটা জিনিসের মিনিং। তোমাদের ফর দ্য টাইমিং এটা নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিবে না, বাট কনসেপচুয়াল প্রবলেম দিতে পারে। বলো বাবা। রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু লেংথ, মানে হচ্ছে আমি যদি একই ম্যাটেরিয়াল দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট লেংথের এবং ডিফারেন্ট একই থিকনেসের ওয়্যার নিই, যেই ওয়্যারটার লেন্থ যত বেশি হবে, তার রেজিস্ট্যান্স তত বেশি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল। আর সামনের ক্লাসে, তিন ক্লাসে তার মধ্যে এই যে হাফ ইয়ারলি সিলেবাস শেষ করে দিচ্ছি। 7:30। হ্যাঁ, কতগুলো শেষ হয়েছে? আপা, আসসালামু আলাইকুম। এই যে সালাম দিছে তোমাকে। ওয়ালাইকুম সালাম জানাইছে। আমি সেরে দিব, 5 মিনিট মধ্যে সেরে দিচ্ছি, আমাদের পাস শেষ। 5 মিনিট। না, দেওয়া হয় নাই। না, দেওয়া হয় নাই।
আচ্ছা আমাকে দিয়ে যাও তুমি, আমাকে টাকা দিয়ে যাও, তুমি নেক্সট দিন ইয়া স্লিপ কেটে নিও। আচ্ছা নিয়ে নেবো। হুম হুম। আচ্ছা তুমি এটা বুঝছো? আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ মানে হচ্ছে উল্টাটা। আর প্রপোর্শনাল ওয়ান বাই এ মানে হচ্ছে এখানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়তেছিল, বাট ক্রস সেকশন এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমবে। এই সাবাস, বুঝছো? সো এখানে মনে করো এ এরিয়ার রেজিস্ট্যান্স যদি ওয়াই ওহম হয়, তাহলে ডাবল এরিয়ার রেজিস্ট্যান্স হবে অর্ধেক ওহম, ট্রিপল এরিয়ার রেজিস্ট্যান্স হবে 1/3 ওহম, এইভাবে চেঞ্জ হবে। কোয়েশ্চেনে কি বলে দিবে এটা? হ্যাঁ, কোশ্চেনে তোমাকে দুটো ডিফারেন্ট কম্পারেবল সিনারি দিয়ে বলবে, তাহলে পরেরটা রেজিস্ট্যান্স কত হবে তুমি হিসাব করো। মনে করো এক্স এর ভ্যালু ওরা বলে দিল, যে বললো যে তোমার একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, এন্ড এর চেয়ে যদি 10 টাইমস লম্বা একটা রেজিস্ট্যান্স কন্ডাক্টর থাকে, তার রেজিস্ট্যান্স কত হবে? 20 ওহম। আচ্ছা আই এই বাই এ এটা কি আই? 1, এটা 1, এটা 1, আচ্ছা এটা 1 1, বাই এ। 1 বাই এ। হোয়াট ইজ এ? এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ও ক্রস সেকশনাল এরিয়া। হুম। ও তো এইবারে দ্যাটস ইট। E স্যার একটা equals to জিনিস ছিল হচ্ছে গিয়ে, এক মিনিট। they had a metal bulb shaped thing and they would make one side of the thing negatively charged by putting a কি ছিল এটা স্যার? ও হ্যাঁ আমার মনে পড়ছে। দ্যাট ওয়াজ সাচ আ আপনার কোনটা? সামনে স্যার, ঘুমাইছিলাম কথা, আমি নিজেও জানি না কোনটা। সামনে স্যার এক্সপ্লেনেশন দিতে কমপ্লিট কমপ্লিট। দেখাই দিছি, বাই ধৈর্য ধরো। ইন্ডাকশন। দেখাই দিতেছে। ইয়েস। বলতেছি, আমার কথাগুলি খুব ভালো করে শুনো, একবার শুনে তাহলে কাজে দিবে। যেহেতু আমি এটা আলাপও করতেছি, সো লেটস জাস্ট কপি দিস ইমেজ এন্ড প্লেস ইট উইদিন আওয়ার থিং। এখানে আমাদের 4টা স্টেপ আছে এবিসিডি, ঠিক আছে? আমরা এই সিকোয়েন্সে আছি। প্রথম কথা হচ্ছে এই গ্রিন স্ফিয়ার গুলা হচ্ছে মেটাল স্ফিয়ার, ব্ল্যাক স্ট্যান্ড গুলা হচ্ছে ইনসুলেটেড স্ট্যান্ড, মানে ইলেকট্রন এই নিচ দিয়ে যাওয়া আসা করার কোনো রাস্তা নাই, ঠিক আছে? মেটাল স্ফিয়ার, ইনসুলেটর স্ট্যান্ড, ইম্পর্টেন্ট বিট। আমরা দুটো মেটাল স্ফিয়ারকে যখন কন্ট্যাক্টে রাখছি, ইনিশিয়ালি দুটোই নিউট্রাল ছিল, বাট বিকজ দে আর ইন কন্ট্যাক্ট, ইলেকট্রন এই কন্ট্যাক্ট পয়েন্টটা দিয়ে কি করতে হবে? যাতায়াত করতে পারবে। They can move from one sphere to another because you have kept them in physical touch condition. তাহলে টাচ পয়েন্টটা দিয়ে ইলেকট্রন কি করতে হবে? মুভ করতে পারবে। আমি মনে করো তুমি এই যে একটু আগে বলছি আমরা রাব করে আমরা স্ট্যাটিক ডিস্ট্রিবিউট করতে, এরকম একটা মনে করো পজিটিভ চার্জ একটা রডকে তুমি এ স্ফিয়ারের লেফটে নিয়ে আসলা, পজিশনগুলো খেয়াল করো, এ স্ফিয়ারের লেফটে নিয়ে আসছো, তাহলে ডিউ টু দ্য অ্যাট্রাকশন দিস গোনা অ্যাট্রাক্ট সাম অফ দ্য ফ্রি ইলেকট্রনস, নেভার রাইট অল লিখলে মাস কাটা যাবে, সাম is going to attract some of the electrons close to its side. আমরা কিন্তু টাচ করি নাই, we have brought it close, we are not making contact. মানে অ্যাটমসফিয়ারের ইলেকট্রন। হ্যাঁ, মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমার স্ফিয়ার, তুমি এখানে আনছো, আচ্ছা আচ্ছা। এটা করব না। সাম অফ দ্য Some of the electron of both of them is going to accumulate close to this side because of attraction, opposite charges attract. এবং যেহেতু ইলেকট্রনগুলো এখানে এসে অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে ফার আউট কর্নারে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ পড়েছে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, এই দুটো অবজেক্ট কমনলি নিউট্রাল ছিল না, তো এখানে যদি 200 ইলেকট্রন চলে আসে, এই পাশে 200 ইলেকট্রন কম পড়বে। স্টিল মোট মিলে কিন্তু অবজেক্টটা এখনো নিউট্রাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা যতটুকু নেগেটিভ চার্জ, এটা এখনো ততটুকুই পজিটিভ চার্জ। ওভারঅল এই কম্বাইন এ বি অবজেক্ট থেকে কোন ইলেকট্রন এখনো বের হইছে? না কোন ইলেকট্রন ঢুকছে? ইটস টেকিং ইন। না, ইটস নাথিং ইজ টেকিং ইন, there is a temporary separation of electrons, try to understand. ছেড়ে দিলে আবার চলে যাবে। এক্স্যাক্টলি, আমরা যদি এই কন্ডিশনে যদি এই বলতেছি আমরা যদি এই কন্ডিশন মেনটেন করেই এই পজিটিভ চার্জ অবজেক্টটাকে আবার সরাই ফেলি, ইলেকট্রনগুলো আবার কন্ট্রা পয়েন্ট দিয়ে এখানে চলে যাবে, পুরো অবজেক্টটা আবার এই এর মতো হয়ে যাবে। সো এই যে সিচুয়েশন এখানে হচ্ছে, দিস ইজ টেম্পোরারি সিচুয়েশন দ্যাট উইভ ক্রিয়েটেড আন্ডার দ্য ইফেক্ট অফ দিস রড। এই যে টেম্পোরারি চার্জ সেপারেশনটা ক্রিয়েট করছে, অলদো দ্য হোল থিং ইজ নিউট্রাল, এই সেপারেশন, টেম্পোরারি সেপারেশনটাকে বলি হচ্ছে আমরা ইন্ডাকশন। The rod contains only বলো। positive electrons. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে বলো যে হ্যাঁ, 10টা পর্যন্ত হওয়ার কথা, 10:15 বাজে, আর একটু হয়তো 5 মিনিট লাগবে। পাখির বাসা সবচেয়ে দূরে পল্টন। আমার বাসা পল্টন কত? না উপস্থিত কাছে। তোমার বাসা কই? লালমোহন। পল্টনে কে থাকে? আমি পল্টনে থাকি না, ওই যে ওই ইউনিভার্সিটি থাকি। লালবাগ। এটা আমার প্রতিবেশী। তুমি যাবা কার সাথে? মার সাথে। আছেন? হ্যাঁ। রাগ করতেছেন? না,
ওকে, আমাদের দুইজনের আমি কোশ্চেনটা গলদ করতেছে। আচ্ছা ফাইন, নেভার মাইন্ড, আমি লেটস ফিনিশ ইট, লেটস গেট ওভার ইট। এটা কি পজিটিভ চার্জ আলা রডটা? জাস্ট পজিটিভ চার্জ? হ্যাঁ, এই রডটাকে আমরা অন্য জায়গা থেকে রাব করে পজিটিভ চার্জ বানায় এনে এই দুইটা বলের কাছে আনছি। স্যার ক্যান ইউ এক্সপ্লেইন ইট একদম শুরু থেকে? একদম শুরু থেকে বলতেছি। ইনিশিয়ালি আমাদের এই দুইটা বল পারফেক্টলি নিউট্রাল ছিল, তাদেরকে আমি মেটাল মেটাল কন্ট্যাক্ট করে রাখছি। সাদা, দুশো করা না। এরপরে আমরা এটুকু একটা ফিগার, ঠিক আছে, আমি ফিগার চারটাকে ভাগ করে ফেলি, তাহলে তোমাদের কনফিউশন কম হবে। এরপর আমরা এই চার্জ অবজেক্ট দুইটার পাশে দূরের থেকে একটা পজিটিভলি চার্জ রড নিয়ে আসছি অন দ্য লেফট অফ চার্জ স্ফিয়ারে। উই বট ইট ক্লোজ বাট উই আর নট মেকিং কন্ট্যাক্ট। Because like charges attract, this is going to attract some of the electrons from the combination AB ball. কিছু ইলেকট্রন এখানে এসে জড়ো হয়েছে, যতগুলো ইলেকট্রন এক্সট্রা এখানে এসে জড়ো হবে, এই ফার আউট কর্নার ততগুলো ইলেকট্রনের শর্টেজ পড়বে। So can I say like since the rod is positive, it is attracting all the negative electrons. Not all. So sorry, some of the negative electrons to only to the left side because it is in position in the left side. So in the right side, some of the positive electrons will accumulate. So positively charged Particles? particles will accumulate. No, you are not going to say accumulate, because you can never say the effect something becoming charged in terms of positively charged movement. What you can say, what you should say, I'm saying it slowly. When we bring the positively charged rod close to the A sphere, some electrons accumulate close to it because opposite charges attract. এই কথাটা থাকতে হবে, opposite charges attract কথা তুমি বলো নাই, এটা থাকতে হবে। Equal amount of positive charge is produced on the far out side of B because electrons left from there. এইটা হচ্ছে কথা, because electrons left from there. I have a question to the now. আচ্ছা, আমি বলা শেষ করি। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, তোমরা যদি নিজেরা কখনো এই ফিগারটা আঁকো, এই পাশে আর এই পাশে নাম্বার অফ প্লাস এন্ড মাইনাস চার্জের নাম্বার সেম হতে হবে। এখানে এই ফিগারটা ভুল আছে, লেফট সাইডে মাইনাস সাইন দিছে কয়টা, রাইট সাইডে প্লাস সাইন কয়টা, এখানে 5টা প্লাস সাইন দিতে হবে। দ্যাট রিপ্রেজেন্টস দ্যাট দ্য হোল থিং ইজ নিউট্রাল। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। So at this point it's not neutral. At this point the combination of the objects are neutral. AB combinedly এখনো নিউট্রাল আছে, কারণ তাদের থেকে কোনো ইলেকট্রন হারায়ও যায় নাই, কোনো ইলেকট্রন এখনো ঢুকেও নাই। But what you're going to do is now, while keeping this positively charged rod in place, I'm going to separate them. ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টটা লুজ করে ফেললাম। এখন আর কিন্তু এই ইলেকট্রনগুলো এখানে যাইতে পারবে না। এখন যদি আমি এই অবজেক্টটাকে সরায় ফেলি, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ, বিটা হয়ে যাবে। এখানেও ভুল করছে, যে এখানে 5টা দিছিল, এখানে 5টা থাকার কথা, আলটিমেটলি এখানেও মোট মিলে থাকার কথা 5টা, এখানে থাকার কথা 5টা প্লাস, ওরা প্লাস মাইনাসের নাম্বার মেস আপ করে ফেলছে। Sir, third or fourth step the last time. বলতেছি, আমরা যে কাজটা করলাম, এইটুকু করার পর আমরা এই স্ফিয়ারটাকে অল্প একটু ডান দিকে সরাইছি, সো দ্যাট এই যে আমাদের ইনিশিয়ালি যে দুটো স্ফিয়ার টাচ করা ছিল, Sphere B. হ্যাঁ, স্ফিয়ার বিটাকে আমি এ থেকে সরাই ফেলছি, এখন ইলেকট্রিক্যাল কন্ট্যাক্টটা নাই। তার মানে এখন চাইলেও এই এক্সট্রা ইলেকট্রনগুলো এ থেকে কি করতে পারবে না, বিতে যাইতে। এখন আমি হচ্ছে এই প্লাস্টিক রডটাকে যদি সরাই ফেলি, these electrons will be free to move but they cannot go back to B. This is going to create, Because we created a gap between. exactly, this will ultimately leave you with a negatively charged A sphere and equal but positively charged B sphere. এই হচ্ছে টোটাল কাহিনী। সামার রডটাকে লাগাই ফেলে যেটা হতো, রডটা অ্যাকচুয়ালি কিছু ইলেকট্রন অ্যাবজর্ব করে ফেলতো। রডটা পুরোপুরি নিউট্রাল নাও হতে পারতো, কারণ এই রডটা তো এসেনশিয়ালি আমি মেটাল বলি না, বলছি এটা একটা ইনসুলেটর রড। ইনসুলেটর রড এক জায়গায় টাচ করলে পুরোটা নিউট্রাল হবে না, পুরোটা নিউট্রাল করতে হলে কি করতে হবে, পুরোটাতে আবার ওই যে অল্প একটু চার্জ নিয়ে নিতে পারতো। বাট দ্য হোল আইডিয়া অফ ইন্ডাকশন ইজ দ্যাট উই আর নট গোনা মেক কন্ট্যাক্ট, উই আর গোনা ব্রিং ইট ক্লোজ এন্ড ওয়ার্ক ফ্রম দ্য আউটসাইড। বুঝে গেছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এই রডে কতগুলো প্লাস সাইন আছে সেটার উপরে এখানকার প্লাস এবং মাইনাস সাইন ডিপেন্ড করে না। হোয়াট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এটার নাম্বার অফ মাইনাস সাইন আর এটার নাম্বার অফ প্লাস সাইন ইকুয়াল হতে হবে। দিস নাম্বার ডাজ নট ম্যাটার। So I just want to like the রডেরটা ম্যাটার করে। rod is a matter করে না, but still basically rod can touch করতে না, উই আর জাস্ট ব্রিং ইট ক্লোজ বাই, জাস্ট কাছে আনছি, অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রনগুলো কাছে আসছে। সর্ট অফ লাইক মনে করো যে তুমি আগুন জ্বালাইছো, পোকামাকড় চলে আসছে, এরকম। কিন্তু ট্রান্সফার হয়নি, জাস্ট অ্যাট্রাক্ট।
হ্যাঁ অ্যাটাক করে এখানে আটকা আছে। আটকে আছে। এরপর ট্রান্সফারটা কমপ্লিট হবে যদি তুমি বিটাকে এখন সরায় ফেলো, বিকজ এখন তুমি যখন ইনকামিং প্যাসেজ ওয়েটাকে যদি তুমি ডিসকানেক্ট করে ফেলো, মানে আমি যদি এখন এই কাজটা করি, যে এই কাজটা বেসিক্যালি, then you have basically are not allowing the electrons to go back to their place anymore, sort of. আগুনটা কি ছড়ায় পড়ে? হ্যাঁ, আগুনটা কি ছড়ায় পড়ে? না, আমরা হচ্ছে মনে করো পোকামাকড় গুলাকে একটা গ্লাসের জার দিয়ে ঢেকে ফেললাম, তারপর আগুনটা নিভাই দিলাম। So, ওরা যতটুকু ট্রান্সফার করে ফেলবে এখন, লাইক যতটুকু আছে ততটুকু। অতটুকুতে আটকা পড়ছে এখন। আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর পেশেন্স, থ্যাংকস ফর ইউর টাইম।